আচ্ছা, আমি লেকচার 7 পড়াচ্ছিলাম, যদি একটু মনে থাকে তোমাদের। সেখানে যে কোনো মেকানিক্যাল লোড দিলে প্রথমে কি হয়, ইলাস্টিক ডিফর্মেশন হয়। এরপর যখন ইল স্ট্রেস ক্রস করে তখন পাসে ডিফর্মেশন শুরু হয়। এখন যেটা আমি বলেছিলাম যে যে কোনো ম্যাটেরিয়ালে ডিসলোকেশন থাকে, এক ধরনের ডিফেক্ট, যেগুলো আমি দেখাচ্ছিলাম। যে একটু দেখা যদি আবার, যেমন আবার যদি এক্সট্রা কোনো সেট অফ প্লেন অ্যাটম থাকে, তার কথা ছিল কি জাস্ট লাল লাল গুলা, কিন্তু এখানে দেখো দেখা যাচ্ছে কি যে এক্সট্রা আবার 3টা নীল অ্যাটম চলে আসছে। এরকম যদি এক সেট অফ কোনো অনেকগুলো অ্যাটম একসাথে থাকে কোনো একটা ম্যাটেরিয়ালে, এটাকে বলে ডিসলোকেশন। এখন ডিসলোকেশন মুভ যখন করে তখনই কিন্তু কি হয়, প্লাস্টিক ডিফর্মেশন শুরু হয়। প্লাস্টিক ডিফর্মেশন হওয়ার শর্তে হচ্ছে ডিসলোকেশন মুভ করতে পারবে। এখন কোন ম্যাটেরিয়াল যখন প্লাস্টিক ডিফর্মেশন শুরু হয়, তার মানে কি, তা তো ডিফর্মেশন হয়ে গেল। কিন্তু কাউকে যদি কোনোভাবে প্লাস্টিক ডিফর্মেশনটাকে বাধা দেওয়া যায়, তার মানে হচ্ছে কি তখন সেই ম্যাটেরিয়ালটা কি হয়ে যায়, স্ট্রং হয়ে যায়। দেখো আজকে আমি যেটা বলবো মেনলি, যে যে কোনো ম্যাটেরিয়ালকে তুমি ধরো বানানো হয়ে গেছে, এখন তুমি কিভাবে এদের স্ট্রেংথ বাড়াতে পারো, সেই ওয়ে গুলো আজকে আমি অনেকগুলো 4 রকমের উপায় আছে, সেগুলো আজকে একটু আমি তোমাদেরকে বলবো আর কি। তো সেই যে কথাগুলো বললাম, দেখো লেখা আছে যে কোনো ম্যাটেরিয়ালে ডিসলোকেশন থাকে, প্লাস্টিক ডিফর্মেশন ডিপেন্ড করবে ডিসলোকেশনের উপরে। যদি ডিসলোকেশন মুভ না করতে পারে তাহলে ডিফর্মেশন হবে না, আর যদি মুভ করে তাহলে হবে। তো মুভ যদি করে বা কোনোভাবে যদি ডিসলোকেশন মুভমেন্ট বাধা দেওয়া যায় বা কমায় দেওয়া যায়, তাহলে দেখা যায় কি স্ট্রেংথ বাড়ে। যতগুলা মেকানিজম আছে স্ট্রেংথ বাড়ানোর, সবগুলারই মেইন টার্গেট হচ্ছে ডিসলোকেশন মুভমেন্টটাকে বাধা দিতে হবে। এখন স্ট্রেংথ বাড়লে একটা সমস্যা, যে কি ডাক্টিলিটি অনেক সময় কমে যায়। এটা একটু মনে রাখতে হবে যে স্ট্রেংথ বাড়াবার ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে আবার তোমার কি হবে, ডাক্টিলিটি কমে আসবে। এখন স্ট্রেংথ বাড়ানোর বা স্ট্রেংথেনিং মেকানিজম 4 ধরনের আছে, যেটা আমি একটু আগে বললাম। একটা হচ্ছে গ্রেন সাইজ রিডাকশন, মানে ছোট ছোট গ্রেন সাইজ যদি করা যায় তাহলে স্ট্রেংথ বাড়ে। সলিড সলিউশন, মানে সলিউশন মানে তো বুঝো সবাই, সলিড অবস্থায় যদি সলিউশন তৈরি করা যায় তাহলে দেখা যায় স্ট্রেংথ বাড়ে। ওয়ার্ক হার্ডেনিং করলেও কিন্তু স্ট্রেংথ বাড়ে। এগুলো আমি পরে ডিটেল দেখাচ্ছি আর কি। প্রেসিপিটেশন বা ডিসপারশন হার্ডেনিং করলেও স্ট্রেংথ বাড়ানো যায়। এই 4টা যে মেকানিজম, সেগুলো আমি একটা একটা করে এখন বলবো। যেটুকু বললাম একটু মানে কোন সব বুঝতে না পারলে একটু কোশ্চেন করতে হবে আমাকে। আচ্ছা, গ্রেইন মানে তো বুঝো কি, দানা। দেখছো না অনেকে, তোমরা যে গ্রেইন দেখাচ্ছিলাম না, গ্রেইনের ছবি। এখন গ্রেইন সাইজ রিডাকশন মানে কি, গ্রেইন সাইজ ছোট করা। গ্রেইন সাইজ ছোট করলে কি বাড়বে, মনে করো যে কোনো একটা এরিয়া ফিক্স আছে, আর তুমি গ্রেইন সাইজ ছোট করলা, তাহলে কি বাড়বে বলো। মনে করো এরিয়া, এই একটা ছবি দেখানো হচ্ছে, এরিয়া ফিক্স আছে, এখন তুমি এখানে গ্রেনের সাইজ ছোট করলা, তাহলে কি বাড়বে বলো, কেউ বলো। গ্রেনের সংখ্যা বাড়বে না কমবে? কি তুমি কি শুনতে পাচ্ছ? স্যার গ্রেন বাড়বে। হ্যাঁ, গ্রেনের সংখ্যা বাড়বে। আচ্ছা, গ্রেনের সংখ্যা যদি বাড়ে তাহলে কি গ্রেন বাউন্ডারি বাড়বে? যেখানে দুইটা গ্রেন মিট করে সেটা হচ্ছে গ্রেন বাউন্ডারি। এখন গ্রেনের সংখ্যা যদি বাড়ে তাহলে কি গ্রেন বাউন্ডারির পরিমাণ বাড়বে না কমবে? স্যার বাড়বে। পারবে। এখন মনে করো ডিসলোকেশন আছে, ডিসলোকেশন আর মুভ করছে, সে কোথায় গিয়ে বাধা পাবে, কারণ দুইটা পাশাপাশি গ্রেন কিন্তু এক না। তাহলে যখন এই ডিসলোকেশন গুলো গ্রেন বাউন্ডারিতে আসলো, কি হবে, সে একটু হলেও বাধা পাবে। একটু কি বললাম, যদি তুমি ডিসলোকেশন মুভমেন্ট বাধা দিতে পারো তাহলে কি যে কোনো ম্যাটেরিয়াল খুব স্ট্রং হয়ে যাবে। এখন যখন গ্রেন সাইজ ছোট করলা, গ্রেনের সংখ্যা বাড়লো, গ্রেন বাউন্ডারিও বাড়লো। তো গ্রেন বাউন্ডারি বাড়া মানে কি, যখন ডিসলোকেশন আসলো সে বাধা পেয়ে গেল। যত যত বেশি পরিমাণ গ্রেন বাউন্ডারি হবে, তত কি বাধা বেশি পাবে, স্ট্রেংথ তত বাড়বে। তারপর সেই ছবিটা দেখানো হচ্ছে, দেখো একটা গ্রেন হচ্ছে গ্রেন এ, একটা গ্রেন বি, দুটা ক্ষেত্রে কিন্তু দেখো কি মাঝখানে একটা ব্যারিয়ার, এটা গ্রেন বাউন্ডারি। এখন ডিসলোকেশনে যায়, সে এদিকে আসতেছে এখানে, এখান থেকে এই পর্যন্ত কিন্তু মোটামুটি তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু যখন এখানে আসবে তখন কি তার যেহেতু ডিরেকশন চেঞ্জ করতে হবে, সে কি বাধা পাবে। জাস্ট এবার কি বুঝতে পারছো তাহলে কিভাবে হচ্ছে গ্রেন সাইজ ছোট করলে কি হচ্ছে, কিভাবে স্ট্রেংথ বাড়ছে। আচ্ছা, এখন দেখো ইকুয়েশন, তুমি যদি না দেখে থাকো, একটা ইকুয়েশন আছে, এটার নাম হচ্ছে হল প্যাচ ইকুয়েশন। এখানে কোন একটা ম্যাটেরিয়ালের স্ট্রেংথ কত সেটা বের করা যায়। তো সিগমা ওয়াই হচ্ছে স্ট্রেংথ, সিগমা নট হচ্ছে একটা ফিক্স, মানে একটা এটা সিঙ্গেল ক্রিস্টালের স্ট্রেংথ, সব এটা ফিক্স আর কি। আর ভ্যারিয়েবল কে ওয়াই ও ফিক্স, শুধু ভ্যারিয়েবল হচ্ছে ডি। ডিটা হচ্ছে কি গ্রেনের সাইজ। এখন এটা কি ডি টু দি মাইনাস হাফ মানে কি, এটা হচ্ছে 1/d টু দি পাওয়ার হাফ, মাইনাস মানে তো কি 1/।
এখন ডি হচ্ছে তোমার গ্রেন সাইজ, তো গ্রেন সাইজ যখন বড় হবে তখন ডি এর ভ্যালু কি হবে, বড় হবে। এই টোটাল ভ্যালুটা কি বেশি হবে না কম হবে? যখন ডি বড় হবে তখন এটা তো 1/d, তাহলে ডি বড় হওয়া মানে কি, এই ভ্যালুটা ছোট হওয়া না বড় হওয়া? বলো। স্যার ছোট হওয়া। ছোট হওয়া, তাহলে তাহলে এটা ছোট হওয়া মানে কি, তাহলে স্ট্রেংথ কি, ওভারঅল স্ট্রেংথ কমে যাবে। আর তোমার ডি ডি যখন ছোট করবা তার মানে কি এই ভ্যালুটা, এই পরের ভ্যালুটা প্লাসের পরের ভ্যালুটা বাড়বে, তার মানে কি টোটাল স্ট্রেংথ তো বাড়বে। এই ইকুয়েশনে সেটাই দেখাচ্ছে, তুমি যদি গ্রেন সাইজ ছোট করো তাহলে তোমার স্ট্রেংথ বাড়বে। যেমন গ্রেন সাইজ কিভাবে ছোট রাখতে পারো, একটা ওয়ে হচ্ছে সলিডিফিকেশন। সলিডিফিকেশন কি তোমরা বুঝো মানে কি, শব্দটা কি শুনেছো? সলিডিফিকেশন কি? সলিড মানে কি শক্ত হওয়া, সলিডিফিকেশন মানে লিকুইড থেকে সলিড হওয়া। এখন যখন লিকুইড থেকে সলিড হবে, তুমি যদি ফাস্টার কুলিং রেট, কুল করলে ঠান্ডা করলেই তো সলিড হবে, সলিড হওয়ার সময় যদি কুলিং রেটটাকে যদি ফাস্ট রাখতে পারো তাহলে কি হবে, গ্রেন সাইজ ছোট হবে না বড় হবে? ফাস্ট কুলিং রেট ফাস্ট হবে মানে কি, তুমি সময় কম দিচ্ছ, সময় কম দেওয়া মানে কি গ্রেন গুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে না, ছোট ছোট থাকছে। আরেকটা 3 নাম্বারটা হচ্ছে হিট ট্রিটমেন্ট, এটা আমি তোমাদেরকে এখনো বলি নাই, তোমাদেরকে পরে বলবো। হিট ট্রিটমেন্ট করে অনেক সময় গ্রেন সাইজ ছোট রাখা যায়। পাসিভ ডিফর্মেশন একটা ওয়ে, ডিফর্মেশন করতে গেলে অনেক সময় দেখা যায় কি যে একটু ডিফর্মেশন যখন বেশি হয় তখন সেখানে ছোট ছোট গ্রেন চলে আসে কিছু কিছু। তো একটু আগে তো বললাম যে গ্রেন সাইজ, এগুলো কি গ্রেন সাইজ ছোট করার উপায়। তাহলে এই 3টা ওয়ে যে কোনো একটাতে তুমি কি করতে পারো, তোমার গ্রেন সাইজ ছোট রাখতে পারো। আচ্ছা এখন দেখো, জাস্ট তোমার কিছু উদাহরণ দেখাচ্ছি। এটা একটা ব্রাশের ছবি, ব্রাশটা হচ্ছে একটা কপার আর জিঙ্কের অ্যালয়। এখন এইখানে দেখো গ্রাফটা কি দেখাচ্ছে, তুমি এটা হচ্ছে গ্রেন সাইজ টু দি পাওয়ার মাইনাস, তার মানে এই ভ্যালুটাও কি 1/গ্রেন সাইজ। গ্রেন সাইজ বড় হওয়া মানে এই ভ্যালুটা কোন দিকে আসা গ্রাফের, এটাও মাইনাস মাইনাস হাফ, তার মানে কি 1/, তাহলে 1/গ্রেন সাইজ। তোমার গ্রেন সাইজ বড় হলে এই ভ্যালুটা কোন দিকে আসবে, নিচে বাম দিকে যাবে, ছোট হবে। ছোট হওয়া মানে কি হচ্ছে দেখো, আস্তে আস্তে স্ট্রেংথ কি আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটাই দেখাচ্ছে আর কি। তোমার গ্রেন সাইজ বাড়লে যে স্ট্রেংথ কমে সেগুলো দেখাচ্ছে আর কি। কোনো কোশ্চেন আছে প্রথম মেকানিজমটায়, গ্রেন সাইজ ছোট করলে কিভাবে স্ট্রেংথ বাড়ছে? তা না পারলে জিজ্ঞেস করবা, নাহলে কিন্তু পরে দেখবা যে সব বুঝতে গেলে একসাথে পারবা না। আচ্ছা সেকেন্ড যে মেকানিজম সেটা হচ্ছে তুমি যদি সলিড সলিউশন বানাতে পারো। সলিউশন মানে কি, একটা কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে আরেকটা ম্যাটেরিয়াল ঢুকিয়ে দেওয়া আর কি। তো এখন দেখো তুমি এখানে যে আমি যে আমার কার্সার যেখানে আছে সেখানে দেখা যাচ্ছে কি আছে, নিচের 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 সেটগুলোতে করে 6টা করে অ্যাটম আছে, আর উপরের সেটে কি হয়েছে 3টা অ্যাটম বেশি আসছে। তার মানে কি তুমি যে ইম্পিউরিটি বা তুমি তুমি যে অ্যালয়, যে অ্যাটম গুলো অ্যাড করেছো পরে অ্যালয় এলিমেন্ট হিসেবে, সেগুলোকে এখন কি ডিসলোকেশনের মতো কাজ করছে। এখানে নিচে দেখো, এখানে কি নরমাল 6টা করে অ্যাটম, আর এখানে এসে 7টা করে অ্যাটম হয়েছে। তাহলে এখানে কি হয়েছে আসলে উপরের লেয়ারে, মানে এখানে ধরো একটা একটা যে ফিক্স জায়গার মধ্যে 6টা করে আছে, আর এখানে এখানেও জায়গা একই কিন্তু এখানে 7টা এসছে। তাহলে এখানে কি, তার কি এখানে কোনো চেঞ্জ আসছে অবস্থার? এখন নিচের গুলোতে স্ট্রেস, চেঞ্জ আসছে। আচ্ছা তা নিচের গুলোতে স্ট্রেস বেশি না উপরটাতে স্ট্রেস বেশি, বলো দেখি। স্যার উপরেরটাতে। তাহলে স্ট্রেস যখন বেশি হয় কোনো ম্যাটেরিয়াল, সে কি স্ট্রং হয় না? তোমরা যখন কি জি। চাপের মধ্যে থাকো তখন তোমরা কি ফিল করো, একটু শক্ত শক্ত ফিল করো না, আরাম এরকম না? তো ম্যাটেরিয়ালও সেরকমই আর কি। তাহলে তুমি যদি এরকম অ্যালুমিনিয়াম এলিমেন্ট অ্যাড করো তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে কি উপরের লেয়ারটা স্ট্রং হয়ে যাচ্ছে। আচ্ছা ডান দিকের ছবিটাতে দেখো, তুমি এখন কি করেছে, তোমার অরিজিনাল তো নীল রঙের অ্যাটম, আর এর মধ্যে কি করেছে কোন একটা এক্সট্রা, এখানে বাম দিকেরটা আবার আসি, এখানে কি করেছে নর্মাল যে অ্যাটম আছে সেগুলোর সাথে এক্সট্রা অ্যাটম অ্যাড করেছে। আর ডান দিকে এগুলোকে বলা হচ্ছে কি তোমার ইন্টারস্টিশিয়াল, মানে মাঝখানে মাঝখানে গিয়ে জমা হওয়া। আর ডান দিকের ছবিতে কি করেছে, মেইন অ্যাটমকে সরিয়ে অন্য একটা অ্যাটম অ্যাড করা হয়েছে, তাই তো? এখন এই বাম দিকের ছবিটা হচ্ছে ছোট, যে যে এক্সট্রা অ্যাটম অ্যাড করলো এটা ছোট, আর ডান দিকের ছবিটা যে এক্সট্রা অ্যাটম অ্যাড করলো এটা বড়। এখন একটু বলো দেখি যে কি হচ্ছে আসলে। নর্মালের থেকে, যদি নর্মাল মনে করে কি সবগুলাই নীল, আর এখন কি হচ্ছে নীলের মধ্যে কালো আসছে, তাহলে কি কোনো চেঞ্জ আসছে অবস্থা দুই দুই ক্ষেত্রেই? আর যেহেতু মেইন অ্যাটম সরে অন্য একটা অ্যাটম আসছে, এটা নাম হচ্ছে সাবস্টিটিউশনাল অ্যাটম, মানে একটাকে সাবস্টিটিউট করা হয়েছে। দুই ক্ষেত্রেই বলো দেখি কেউ যে কোনো কি চেঞ্জ আসছে?
ছোট দিলে কি হয়েছে? দেখো না স্যার আসে নাই। কেন এটা আগে তো স্ট্রেট ছিল না, আর ছোট অ্যাটম দিয়েছো, এই অ্যাটমটা কি করছে, বাম দিকে আসছে, এই অ্যাটমটা বাম দিকে চলে আসছে, এও কি করছে, উপর থেকে নিচের দিকে আসছে, এও কি করছে, নিচ থেকে উপর দিকে গেছে। তাহলে অবশ্যই বেড়ে চেঞ্জ আসছে না, অবস্থা স্ট্রেন হয়েছে না, স্ট্রেন হওয়া মানে কি স্ট্রেস বাড়া। আর এখানে কি হয়েছে, এখানে যে তুমি যে সাবস্টিটিউশন অ্যাটম দিয়েছো সেটা নীল থেকে কালোটা অনেক বড়, এখন কি করছে, সে কি করছে, ওটাকে চাপ দিচ্ছে, এটাকে চাপ দিচ্ছে, এটাকে চাপ দিচ্ছে, চাপ দিচ্ছে, তাহলে এখানেও কি হচ্ছে, তার স্ট্রেন বাড়ছে স্যার। স্ট্রেন বাড়ছে, স্ট্রেস বাড়ছে, তো স্ট্রেস বাড়লে কি বাড়ে, স্ট্রেন বাড়ে। ঠিক আছে, তাহলে তুমি তাহলে এখানে যা দেখানো হচ্ছে কি, তুমি অন্য একটা এলিমেন্ট অ্যাড করেছো ইচ্ছা করে, সে কি করেছে, ভিতরে এসে তোমার কি করেছে, অরিজিনাল যা ছিল তার থেকে স্ট্রেস বা স্ট্রেন বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এখন এই সেকেন্ডারি যেটা তুমি অ্যাড করলা সেটা তোমার মেইন মেইন অ্যাটম থেকে ছোট হতে পারে, বড় হতে পারে। যদি ছোট অ্যাটম অ্যাড করা হয় তাহলে দেখো স্লিপ প্লেন মানে কি, মনে আছে স্লিপ প্লেন কি জিনিস, যে ডিরেকশনে স্লিপ ডিসলোকেশন মুভ করে সেই ডিরেকশনটাকে বলে স্লিপ ডিরেকশন, যে প্লেন বরাবর করে সেটাকে বলে স্লিপ প্লেন। আর মুভমেন্ট মানে কি, স্লিপ। এখন এখানে দেখো যে যদি তুমি ছোট অ্যাটম অ্যাড করো, তোমার মেইন অ্যাটম থেকে যদি তোমার সেকেন্ডারি যেটা তুমি অ্যাড করলা সেটা যদি ছোট হয়, তাহলে কি হচ্ছে, তোমার যে এক্সট্রা যে অ্যাটম গুলো থাকবে সেগুলো কোথায় থাকছে, স্লিপের উপরে। আর যখন সি প্লেনের উপরে, যখন তুমি তোমার যেটি তুমি অ্যাড করলা সেটা যদি তোমার নর্মাল অ্যাটম থেকে বড় হয়, সেক্ষেত্রে কোথায় আছে দেখো, তোমার যে এক্সট্রা যদি অ্যাটম আছে সেটা কোথায় আছে, স্লিপ প্লেনের কোথায়, নিচে না উপরে, ডিসলোকেশনটা কোথায় বলো দেখি, এখানে বলো, এখানে কি পার্থক্য আছে বলো দেখি একটু কেউ ছবি দেখে। মানে এখানে অ্যাটম গুলা কোথায় আছে, স্লিপের উপরে, এখানকার অ্যাটম গুলা কোথায় আছে, স্লিপ প্লেনের নিচে। কিন্তু দুই ক্ষেত্রে আসলে কি হয়েছে, মেটেরিয়াল স্ট্রং হয়ে গেছে না উইক হয়ে গেছে, কি যেহেতু এক্সট্রা এক্সট্রা প্লেন অফ অ্যাটম আসছে, এক্সট্রা অ্যাটম আসছে, কি হয়েছে, অবশ্যই কি স্ট্রেংথ বেড়ে গেছে। এখন দুইটা গ্রাফ দেখাচ্ছে, প্রথম দেখা স্ট্রেন দেখাচ্ছে। নরমালি তুমি এটা কিসে অ্যালয়, কপারের মধ্যে নিকেল অ্যাড করেছে, এক ধরনের কপার তার মধ্যে নিকেল অ্যাড করা। আর যত বেশি নিকেল অ্যাড করছো কি হচ্ছে দেখো, স্ট্রেংথ বাড়ছে। আর ইলংগেশন কি তোমাদের মনে আছে, ইলংগেশন কি জিনিস, মেকানিক্যাল প্রপার্টিতে বলছিলাম, ইলংগেশন কি বলো দেখি, কারো মনে নাই? ইলংগেশন হচ্ছে তুমি যখন লোড দিলা, তোমাকে তোমাকে লেন্থ তো চেঞ্জ হয়, লেন্থ বাড়ে বা কমে, যাই হোক টেনসাইল টেনসাইল টান দিয়ে গেলে কি হয়, লেন্থ বাড়ে। এখন যতটুকু লেন্থ বাড়বে তাকে অরিজিনাল এরিয়া দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে 100 দিয়ে গুণ করলে হচ্ছে ইলংগেশন। জেনারেলি যদি যখন কোনো ম্যাটেরিয়াল স্ট্রং হয় তখন তার ইলংগেশন আস্তে আস্তে কমে। যেহেতু তুমি নিকেলের পরিমাণ বাড়াচ্ছ, স্ট্রেংথ বাড়ছে, কি হচ্ছে সাথে সাথে ইলংগেশনও কমে যাচ্ছে। তো এই ছবিটা একটু ভালো করে দেখো, এখানেও কি করছে, তোমার একটা কপার অ্যাটম আছে, কপার অ্যাটমের মধ্যে কি করছে, ভিন্ন ভিন্ন অ্যালং এলিমেন্ট অ্যাড করছে। দেখো এখানে অ্যাড করছে জিঙ্ক, এই এই গ্রাফটা দেখানো হয়নি, এটা অনেকটা জিঙ্কের মতো। এখানে অ্যাড করছে কি, টিন, এসএন, এখানে অ্যাড করছে বেরিয়াম। তাহলে পার্থক্যটাকে যদিও মানে মেইন পার্থক্য এখানে যেটা দেখানো হচ্ছে, তোমার যে সেকেন্ডারি তুমি যেটা অ্যাড করছো, যে নীল অ্যাটমের মধ্যে, মানে এখানে কপারের মধ্যে একটা কি করছো, জিঙ্ক অ্যাড করছো, এখানে কপারের মধ্যে টিন অ্যাড করছো, আর উপরেরটা কপারের মধ্যে বেরিয়াম অ্যাড করছো। এখন দেখো সব ক্ষেত্রে কিন্তু স্ট্রেংথ, মানে ইনিশিয়ালি শুধু কপার, সবার স্ট্রেংথ কিন্তু একই। এবার তুমি যত বেশি জিঙ্ক অ্যাড করলা, স্ট্রেংথ বাড়ছে বাড়ছে, এই লাইন বরাবর বাড়ছে। টিন অ্যাড করেছো কি, কি হচ্ছে, অনেক বেশি বাড়লো। জিঙ্ক জিঙ্ক অ্যাড করতে যে পরিমাণ বাড়লো, টিন অ্যাড করলে কি তার থেকে অনেক বেশি বাড়লো। আর বেরিয়াম অ্যাড করার পরে দেখা গেল কি, আরো অনেক বেশি স্ট্রেংথ বাড়লো। বলো দেখি কেউ যে কেন বাড়লো, কারো কি বুঝে আসতেছে যে কেন, কেন যখন জিঙ্ক অ্যাড করলা বাড়লো কিন্তু খুব বেশি বাড়ে নাই, তার থেকে বেশি বাড়ছে টিন অ্যাড করার পরে, আরো বেশি বাড়ছে বেরিয়াম অ্যাড করার পরে, বলো দেখি কেন। কেউ যদি কোনো মাথায় কিছু আসে বলো দেখি, কি জন্য বাড়লো বেশি, বা কি জন্য বাড়লো, তো সবগুলাতেই কম বেশি কেন বাড়লো, বলতে পারবা? কি কোনো আইডিয়া আসতেছে না মাথায়?
অবশ্যই বাড়ছে, তাই তো তুমি দেখছো কি জিঙ্ক দিলেও বাড়ছে, টিন দিলেও বাড়ছে, নিকেল দিলেও বাড়ছে, সবগুলো দিলেই বাড়ছে। কোনটা একটু বেশি বেড়ে গেল, কোনটা একটু কম বাড়লো, কারণ কি? দেখো সাইজের ডিফারেন্স কি সবগুলাতে সমান? না স্যার। হ্যাঁ, এখানে নীল কপার তার সাথে জিঙ্কের অ্যাটম গুলা দেখো সাইজ কি অনেকটা কি কাছাকাছি, নিকেল অনেকটা এরকম। তো বেরিয়ামে টিনে কি হয়েছে, মানে দেখো কপার আর জিঙ্ক কি অনেকগুলো অনেকটা বলতে গেলে সাইজটা কিন্তু একই রকম সমান সমান, কিন্তু টিনের সাইজ কি কপার থেকে বেশ বড়। তার মানে দেখো এখানে কি হয়েছে, এখানে যেমন এখানে যেটু ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, এখানে কি অনেক বেশি হচ্ছে না? তার মানে কি এখানে স্ট্রেস বেশি। আর বেরিয়াম দিয়ে কি হয়েছে, আরো ছোট, যদিও বেরিয়াম ছোট কিন্তু সে কি করেছে, তার মধ্যে যখন তাকে দেওয়া হলো কি হলো, তোমার ডিস্টরশন বেশি হলো না, এর থেকেও বেশি হলো না? যত যত বেশি এরকম সাইজ শেপ চেঞ্জ হবে কি হবে, তত বেশি স্ট্রেস ডেভেলপ করবে। যত বেশি স্ট্রেস হবে তাহলে কি হবে, স্ট্রেংথ তো বাড়বে। এবার কি বুঝতে পারলো তাহলে কেন জিঙ্ক দিলে স্ট্রেংথ একটু কম বাড়লো, টিন দিলে একটু বেশি বাড়লো, বেরিয়াম দিলে কি হয়ে গেল আর অনেক বেশি বাড়লো? তাহলে মেইন ফ্যাক্টর আসলে কি, তুমি যার মধ্যে যার অ্যাটম দিচ্ছ তাদের সাইজ ডিফারেন্সটা কতটুকু, যদি যত বেশি সাইজ ডিফারেন্স হবে কি হবে, তত স্ট্রেংথ বেশি বাড়বে। এরকম যদি পরীক্ষা দেওয়া হয় পারবা? যা যদি বলি সলিড সলিউশন এফেক্ট, মানে সলিড সলিউশন মেকানিজম কি ব্যাখ্যা করো তোমার অ্যাটমিক সায়েন্স এর রেসপেক্টে, বলতে পারবা? জি স্যার। আচ্ছা, কালকে পরীক্ষায় একটা প্রশ্ন ছিল না যে তোমার কি জানি এই যে কি লাইফ সাইকেলে, আমি শুধু বলছিলাম কি দুইটার কথা, তাই না? দুইটা তোমরা তো অনেকে আছো যে পুরাটা দিয়ে বসে আছো, মানে আমি তো লাইফ সাইকেল আঁকতে আঁকতে বলি নাই, তারপরে আঁকলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি কি যেকোনো দুইটা পার্টিকুলার পয়েন্টের কথা বলছিলাম না, যে এই দুটা পয়েন্টের মধ্যে সম্পর্ক কি বলো। তাহলে তোমাদের উত্তরটা আসলে কি হয়েছিল, জাস্ট লাইফ সাইকেলটা আঁকবা, আঁকার পরে কি যে দুইটা পয়েন্টের কথা বলছে সেই দুইটা পয়েন্টই তুমি জাস্ট এক্সপ্লেন করবা, তোমার পুরাটা তো এক্সপ্লেন করার দরকার নেই। মানে কোশ্চেন যেরকম থাকবে তোমাকে কিন্তু অ্যান্সার সেভাবে করতে হবে আর কি। কেমন দিছিল কালকে সিটি, কি বলো? সিটি ভালো হয়েছে না খারাপ? কি যারা আছো বলো, কি তোমাদের সিটি কেমন হয়েছে? পারছিলা তিনটা স্যার তিনটা অ্যান্সার করতে পারছিলা? আচ্ছা, আমি একটা একটা প্রশ্ন ছিল না যে তোমাদের এক গ্রুপে ছিল কি আয়োনিক বন্ড, আর এক গ্রুপে ছিল কি বন্ড, মেটালিক বন্ড। এখন এগুলো আমি ক্লাসে পড়াইছি না, যে মেটালিক বন্ড কি থাকলে কি হবে, কিভাবে ইলাস্ট্রেশন কিভাবে ডাক্টিলিটি কমবে কি বাড়বে, এগুলো বলছিলাম না? তা তো সবাই তো পারো নাই আর কি, বা এক্স্যাক্টলি যে আমি সুন্দর করে লিখতে পারো নাই আর কি সবাই। মানে বুঝতে, শুনো, ক্লাসে যদি কিছু বুঝতে না পারো তাহলে বললাম না আমাকে বলবা, মানে সে তখন বলবা, নাহলে পরে ক্লাসে বলবা। যদি না বলো তাহলে তো আমি কিছু বুঝতে পারছি না যে তোমরা বুঝলা কি বুঝলা না। বুঝতে না পারলে তো বলতে হবে আর কি। আচ্ছা, আরেকটা 3 নাম্বার মেকানিজম কি বলছে দেখো, ওয়ার্ক হার্ডেনিং করলে অনেক সময় স্ট্রেংথ বাড়ে। তো ওয়ার্ক হার্ডেনিং আসলে জিনিসটা কি, তুমি জাস্ট কিছু ইচ্ছা করে কি করে ওয়ার্ক হার্ডেনিং এর সময়, আচ্ছা ওয়ার্ক হার্ডেনিং মানে কি, কিছু ওয়ার্ক করা মানে কিছু লোড দেওয়া আর কি। এখন লোড দিলে কি হয়, ওটার মধ্যে কিছু ডিসলোকেশন ঢুকে যায়। যখন তুমি লোড দিবা, লোড দিলেই দেখা যায় কি যে কিছু ডিসলোকেশন, মানে লোড দিলে কি হবে, ডাইমেনশন চেঞ্জ হবে, কিছু ডিফেক্ট ঢুকে যাবে। ডিসলোকেশন দেখবে কোন ডিফেক্ট, তো ডিসলোকেশন ওয়ার্ক হার্ডেনিং এর মাধ্যমে কি করা হয়, কিছু ডিসলোকেশন ঢুকাই দেওয়া হয়। এখন তুমি ডিসলোকেশন ঢুকিয়ে দিলা, এখন কোন একটা জায়গায় ডিসলোকেশন বেশি, কোন জায়গায় ডিসলোকেশন কম, কোনটায় মুভমেন্ট বেশি হবে বলো? তোমাদের থার্ড যে মেকানিজম ওয়ার্ক হার্ডেনিং, এটা এখানে কি করে, ইচ্ছা করে ওয়ার্ক হার্ডেনিং এর মাধ্যমে কিছু কাজ করার মাধ্যমে, কাজ মানে আসলে লোড দেওয়া, তো লোড দেওয়ার মাধ্যমে কি করে কিছু ডিসলোকেশন ইচ্ছা করে বাইরের থেকে ভিতরে দিয়ে দেওয়া হয় ম্যাটেরিয়ালের ভিতরে। এখন কোন জায়গায় ওয়ার্ক হার্ডেনিং বেশি করলো, বেশি বেশি ডিসলোকেশন ঢুকে গেল একটা জায়গায়, আর কোন জায়গায় মনে করো যে একটু ওয়ার্ক হার্ডেনিং কম করলো, অল্প ঢুকলো, আর কোন জায়গায় কোনো কিছুই করা নাই, অনেক কম ডিসলোকেশন। এখন এই তিনটার মধ্যে কোথায় ডিসলোকেশন মুভমেন্ট সহজ হবে, কোথায় কঠিন হবে বলো? কি কি স্যার কোশ্চেনটা আবার করবেন? এটা হচ্ছে যে তুমি, আমি আজকে কি পড়াচ্ছি, তুমি কিভাবে যে কোনো ম্যাটেরিয়ালকে স্ট্রং করবা তার কি মেকানিজম আছে সেগুলা দুইটা তো। কম থাকবে ডিসলোকেশন, ওইখানে বেশি মুভমেন্ট হবে।
হ্যাঁ, কারণ কি একটা জায়গার মধ্যে যেখানে যেখানে ডিফেক্ট বেশি, তো সেখানে কি মুভমেন্ট কঠিন না? মনে করো তুমি একটা রুমে একটা জায়গায় তুমি আছে 10 জন মানুষ, সেখানে হাঁটা যত সহজ, এক জায়গায় মনে করো 100 জন মানুষ আছে, সেখানে হাঁটা কঠিন না? তাহলে এখন তুমি ওয়ার্ক হার্ডেনিং মানে কি, তুমি একটা কি ওয়ার্ক মানে আসলে এখানে এখানে তো ওয়ার্ক না, কাজ মানে হচ্ছে লোড দেওয়া। লোড যখন দিলা, দেখা যায় কি লোড দিলে কিছু না কিছু ডিসলোকেশন সেখানে ঢুকে যায়, মানে ঢুকে যাওয়া মানে কি কিছু কিছু কি তৈরি হয়ে যায় আর কি। এখন তুমি ওয়ার্ক হার্ডেনিং করেছো, করে ইচ্ছা করে কিছু ডিসলোকেশন ঢুকিয়ে দিয়েছো, তাহলে ডিসলোকেশনের পরিমাণ বেড়ে গেছে। যেহেতু ডিসলোকেশনের পরিমাণ বেড়ে গেল, তখন কি হবে? ডিসলোকেশন মুভমেন্ট কঠিন হবে। যত বেশি ওয়ার্ক হার্ডেনিং করবে, তত বেশি ডিসলোকেশনের পরিমাণ বাড়বে। তাহলে কি ডিসলোকেশন মুভমেন্ট কঠিন হবে। কঠিন হওয়া মানে কি? স্ট্রেংথ বেড়ে যাওয়া। তাহলে বোঝা গেল যে কিভাবে ওয়ার্ক হার্ডেনিং করলে স্ট্রেংথ বাড়ে। আচ্ছা, এখন দেখো ডিসলোকেশন যদি তুমি একই রকম ডিসলোকেশন হয়, তাহলে তারা কি করে আসলে রিপাল করে। মানে দেখো একই মানে কি, এখানেও ডিসলোকেশনটা কোথায় আছে? স্লিপ লাইনের উপরে, এখানেও স্লিপ লাইনের উপরে। যদি এরকম একই রকম ডিসলোকেশন হয়, তাহলে দেখা যায় কি তারা একটা একটাকে কি করে, বিকর্ষণ করে। আর যদি তারা দুই রকমের হয়, যেমন এই দুই রকম মানে কি বোঝাচ্ছে, এক ক্ষেত্রে স্লিপ লাইনের উপরে, এক ক্ষেত্রে নিচে, তারা যখন কাছাকাছি আসবে, তাহলে তারা দেখা যাবে তখন তারা কি বিকর্ষণ না করে আকর্ষণ করবে। আকর্ষণ করা মানে কি, এটা ছিল উপর, এটা এই যে এটা চলে আসে, মানে এরকম ছিল, এসে কি একসাথে হয়ে যাবে। তাহলে একসাথে হয়ে যাওয়া মানে আমার কি হয়ে যাওয়া, এখানে 3টে অ্যাটম, নিচে 3টে অ্যাটম, তাহলে যখন একটা একসাথে হয়ে গেল, ধরো আবার কি নর্মাল অ্যাটম হয়ে গেল না? তার ডিসলোকেশনের যে এফেক্ট ছিল, সেটা যদি তোমার ডিফারেন্ট টাইপের ডিসলোকেশন হয়, তাহলে কি হবে? একটা একটাকে ক্যান্সেল করে দিবে। আচ্ছা, এখন একটু আগে বললাম না যে ওয়ার্ক হার্ডেনিং করতে হবে। ওয়ার্ক হার্ডেনিং করলে কি হবে? ডিসলোকেশনের পরিমাণ বাড়বে, স্ট্রেংথও বাড়বে। এখন এখানে যে 4টা নাম লেখা আছে, ফোরজিং, ড্রয়িং, এগুলাকে তোমার নাম শুনছো আগে? ফোরজিং কি জিনিস, ড্রয়িং কি জিনিস, রোলিং কি জিনিস, এক্সট্রুশনের ছবি দেখে বলা দেখি ফোরজিং এ কি হচ্ছে। কোন একটা জিনিসকে নিয়ে আসলো, ডায়ের মধ্যে দিল, ডায়ের মধ্যে দিয়ে দুই পাশ থেকে চাপ দিল। চাপ দিলে কি হবে? তার ডায়ামিটার আগে ছিল a0, এখন কি হয়ে যাবে? কম হবে না বাড়বে? স্যার কম হবে। কমে যাবে। ড্রয়িং মানে কি, দেখো দুটো ডায়ের মধ্যে দিয়ে কোনো কিছু টান দেওয়া। তুমি প্রথমে ছিল ডায়ামিটার বেশি, মাঝখানে এমন জায়গাতে নিয়ে গেলে সেখানে কি জায়গা কম, তাহলে কি হয়ে যাবে? তার ডায়ামিটার কমবে এবং এরিয়াও কমে যাবে। রোলিং এ কি হচ্ছে দেখো, একটা বেশি এরিয়াকে রোলারের মধ্যে দিয়ে পাস করলে কি হচ্ছে? তার এরিয়া কমে যাচ্ছে। বা এক্সট্রুশন দেখো, এটাও তাই, কিন্তু তুমি একটা কি করছো, একটা প্রথমে এরিয়া ছিল তোমার a0, তুমি যখন ডায়ের মাধ্যমে দিয়ে পাস করলা, কি হলো? এরিয়া কমে গেল। সবগুলা কিন্তু কি কোল্ড ওয়ার্কের উদাহরণ। এই যে ফোরজিং, ড্রয়িং, রোলিং, এক্সট্রুশন, সবগুলো হচ্ছে একটা হচ্ছে এক ধরনের কোল্ড ওয়ার্কিং। সব ক্ষেত্রে কি হচ্ছে, ক্রস সেকশন এরিয়া আগে যা ছিল তার থেকে কমে যাচ্ছে। তুমি কতটুকু কোল্ড ওয়ার্ক করলা সেটা বের করতে হলে তোমার একটা ইকুয়েশন আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ কোল্ড ওয়ার্ক সমান সমান কি, অরিজিনাল এরিয়া মাইনাস ফাইনাল এরিয়া বাই অরিজিনাল এরিয়া ইনটু হচ্ছে 100। তাহলে যত বেশি এরিয়া কমবে, তত কি হবে? কোল্ড ওয়ার্কের পরিমাণ কি বাড়বে না কমবে? তুমি কাজের মাধ্যমে, কোল্ড ওয়ার্কের মাধ্যমে তুমি যে যত বেশি এরিয়া কমাতে পারবে, তত কি হবে? কোল্ড ওয়ার্কের পরিমাণ কি বাড়বে না কমবে? কি বলো? কোল্ড ওয়ার্ক করে ফেলেছো, এর অর্থ একই, ইনিশিয়াল এরিয়া তো একই, তুমি কোল্ড ওয়ার্ক করে কি তুমি এরিয়া কমাচ্ছ। এরিয়াটা যত বেশি কমবে, তত কি হবে? এই ভ্যালুটা কমা মানে কি, টোটাল ভ্যালুটা বেড়ে যাওয়া। যত বেশি কোল্ড ওয়ার্ক করবে, তত বেশি কি এরিয়া কমবে, কোল্ড ওয়ার্কের পরিমাণ বাড়বে। একটু আগে তোমাদের কি বললাম, যত বেশি কোল্ড ওয়ার্ক করবা, তত বেশি ডিসলোকেশন তৈরি হবে, তত বেশি কি স্ট্রেন্থ বাড়বে। দেখো এখানে একটা ছবি দেখানো হচ্ছে, স্ট্রেস স্ট্রেন কার্ভ। দেখো সবুজটা কোনো কোল্ড ওয়ার্ক করা হয়নি, নীলটাতে 4% কোল্ড ওয়ার্ক করা হয়েছে, লালটাতে 24% কোল্ড ওয়ার্ক করা হয়েছে। কোনটার ক্ষেত্রে স্ট্রেন্থ সবচেয়ে বেশি বলো? বলো দেখি কোনটা, এই তিন তিন ধরনের মধ্যে কার স্ট্রেন্থ সবচেয়ে বেশি কোল্ড ওয়ার্কের পরে? স্ট্রেন কোন পয়েন্টটাকে বলে? ইউটিএস কোন পয়েন্ট কার্ভে? স্যার রেড এটার বেশি। কারণ দেখো এর হচ্ছে স্ট্রেন্থ হচ্ছে এখানে প্রায় 600 কাছাকাছি, নিলে কত দেখো মোটামুটি বলতে গেলে
500 একটু কম, তার থেকে আরেকটু কম হচ্ছে কোথায়, সবুজে। তো যেটা বললাম না একটু আগে, তুমি যত বেশি কোল্ড ওয়ার্ক করবা তত কি হবে, ডিসলোকেশন পরিমাণ বাড়বে, স্ট্রেংথ তো তত বেশি বেড়ে যাবে। তো এখন আবার দেখো 3 ধরনের ম্যাটেরিয়াল দেখাচ্ছে, কপার, ব্রাস আর স্টিল। তুমি এখন দেখো 3টা ক্ষেত্রে আবার সব ম্যাটেরিয়ালে কিন্তু একই রকম পারবে না। মনে করো যে তুমি 20% কোল্ড ওয়ার্ক করলা, কপার একটু স্ট্রেংথ কিন্তু একটু বাড়লো, তার থেকে ব্রাসে একটু বেশি বাড়লো, স্টিলে কি হয়েছে আর বেশি বেড়ে গেছে। স্ট্রেংথ বাড়লে জেনারেলি আমি কি বলছি, ইলংগেশন কমে, ডাক্টিলিটি কমে। ইলংগেশন কমে মানে ডাক্টিলিটি কমে যাওয়া। তাহলে দেখো যত বেশি কোল্ড ওয়ার্ক করছো কি হচ্ছে, ডাক্টিলিটি আস্তে আস্তে, যেহেতু স্ট্রেংথ বাড়ছে ডাক্টিলিটি কমে যাচ্ছে। এই গ্রাফটা দেখো কি দেখাচ্ছে, তোর এক্স অ্যাক্সিসে হচ্ছে এদিকে হচ্ছে স্ট্রেন বা ইলংগেশন, উপরের দিকে হচ্ছে স্ট্রেস। এখন এখানে কি দেখাচ্ছে, যত তুমি এখান থেকে বাম দিকে যাচ্ছ কি পাচ্ছি, কোল্ড ওয়ার্ক বাড়ছে। কোল্ড ওয়ার্ক বাড়লে দেখো তোমার স্ট্রেংথ কি কমছে না বাড়ছে, দেখো তো আস্তে এখানে আছে, এখান থেকে কি হচ্ছে আস্তে 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 উপর দিকে যাও, মানে কি যত বেশি কোল্ড ওয়ার্ক করছো কি স্ট্রেংথ বাড়ছে। ইলংগেশন আছে কোথায়, প্রথমে দেখো এখানে আছে, এরপর যত বেশি কোল্ড ওয়ার্ক করছো কি হচ্ছে, ইলংগেশন আস্তে 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 কমে যাচ্ছে। তাহলে তুমি ইচ্ছে করলে কি কোল্ড ওয়ার্ক বা ওয়ার্ক হার্ডেনিং করো, কি করতে পারো, যে কোনো ম্যাটেরিয়ালের স্ট্রেংথ বাড়াতে পারো। লাস্ট আরেকটা ওয়ে আছে স্ট্রেংথ বাড়ানো, সেটার নাম হচ্ছে কি প্রেসিপিটেশন বা ডিসপারশন হার্ডেনিং। ছবিটা দেখো এরকম, পরে স্টাডি একটু দেখাই। তুমি যখন কোনো ম্যাটেরিয়াল বানাবা, প্রেসিপিটেট মানে কি বুঝো কেউ, অধক্ষেপ, তো অধক্ষেপ পড়ছো না বাংলায়, অধক্ষেপের জি স্যার। পদক্ষেপের ইংলিশ হচ্ছে প্রেসিপিটেট। তারপরে কি করছে, এই যে একটা অ্যালুমিনিয়াম অ্যালয় যখন বানানো হয়েছে তখন ইচ্ছে করে কি করা হয়েছে, তার মধ্যে কিছু প্রেসিপিটেট ফর্ম করে ফেলা হয়েছে, কপার অ্যালুমিনিয়ামে কিছু কিছু ছোট 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 দানাগুলো তৈরি হয়ে গেছে। তো এই দানাগুলো যখন তৈরি হয়ে গেল, এখন ডিসলোকেশন যখন মুভ করতে চাবে কি হবে, যখন এই দানার কাছে আসবে সে কি বাধা পাবে না একটু হলো, ডিসলোকেশন বাধা পাওয়া মানে কি, স্ট্রেংথ। ডিসপারশন মানে হচ্ছে তুমি যখন তুমি কোনো কিছু বানাবা তখন কি করবা, তুমি একটা সেকেন্ডারি পার্টিকেল তৈরি করে দিবা। এটা 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 হচ্ছে ছোট ছোট, যখন পার্টিকেল ছোট হয় এটা প্রেসিপিটেট, যখন সেকেন্ডারি পার্টিকেল গুলো বড় হয় এগুলোকে বলে ডিসপারশন। এখন এখানে কি একটা কম্পোজিট বানানো হয়েছে অ্যালুমিনিয়াম, তার মধ্যে কি সিলিকন কার্বাইড অ্যাড করা হয়েছে, এই সাদাগুলো সিলিকন কার্বাইড, কালোটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আমি দানাগুলো একটু বড় বড় দেখে, এটা একবার ডিসপারশন। এখন কি করা হচ্ছে, যখনই তুমি এই কম্পোজিট বানাইলে অ্যালুমিনিয়ামের মধ্যে কি সিলিকন কার্বাইড দিয়ে দিলা, এই দানাগুলো তৈরি হয়ে গেল, তখন কি ডিসলোকেশন মুভমেন্ট তো বাধা পাবে, বাধা পেলে কি হবে, স্ট্রেংথ বাড়বে। আচ্ছা আগের স্লাইডে একটু যদি আসি এখন, এখানে সে জিনিস দেখা যায়, তুমি ইচ্ছা করে যদি কোনো প্রেসিপিটেট তৈরি করে ফেলতে পারো, তুমি মানে মনে করো ডিসলোকেশন মুভ করছে, কোনো প্রেসিপিটেট নাই, সহজেই মুভ করে যাবে। যখন প্রেসিপিটেট চলে আসলো, এখন কি একে যদি এখান থেকে মুভ করতে হয় অবশ্যই কি এটাকে ভেদ করে যেতে হবে, তার মানে কি মুভমেন্ট কঠিন হবে, স্ট্রেংথ বাড়বে। আর তুমি যদি প্রেসিপিটেটের সংখ্যা বাড়াতে পারো তাহলে কি হবে, তোমাকে এখান থেকে এখানে এখন 3টা প্রেসিপিটেট দেখানো হচ্ছে, যদি এমন হতো তোমার এখানে 4টা বা 5টা প্রেসিপিটেট থাকতো তাহলে কি হতো, কি ডিসলোকেশন মুভমেন্ট কি হতো, আরো কঠিন হতো না, তাহলে সেক্ষেত্রে আবার কি হতো, স্ট্রেংথ আরো বেশি বাড়তো। তো তুমি এরকম প্রেসিপিটেশন করে বা ডিসপারশন করে তুমি কি করতে পারো, তোমার ম্যাটেরিয়াল স্ট্রেংথ বাড়াতে পারো। স্যার পরীক্ষার খাতায় চিত্রগুলা কি আঁকার দরকার আছে? এখন আমি যদি তোমাকে বলি তুমি একটা মানে প্রেসিপিটেশন হার্ডেনিং কি তুমি বর্ণনা করো, তখন কি করবা, স্যার ছবি আঁকবা, ছবি এঁকে একটু বুঝাই দিবা। যদি আমি বলি যে একটা স্ট্রেন হার্ডেনিং, এই দুটোর মধ্যে পার্থক্য বলতে বলি, স্ট্রেন হার্ডেনিং কি, ডিসপারশন হার্ডেনিং আর প্রেসিপিটেশন হার্ডেনিং এর কি জিনিস, পার্থক্য লিখো, তখন তুমি কি করবা, তুমি এই ছবি আঁকবা, এই ছবি আঁকবা, একটু জাস্ট বুঝাই দিবা পার্থক্যটা কি। ঠিক আছে, তাহলে আজকে এই স্লাইড থেকে যেগুলো বললাম বলো, এখান থেকে কোনো কোশ্চেন থাকলে করো। 4টা মেকানিজম আছে স্ট্রেংথ বাড়ানোর, কোনো কি কোশ্চেন আছে? আচ্ছা একটা কথা বলি, একদম সব যতগুলো প্রশ্ন থাকবে পরীক্ষায় সবগুলো কিন্তু একদম ডাইরেক্ট থাকবে না, হ্যাঁ 2-একটা ডাইরেক্ট থাকবে, কিছু ডাইরেক্ট থাকবে, কিছু কিন্তু এমন এমন একটা প্রশ্ন থাকতে পারে তোমরা অ্যান্সার জানো কিন্তু চিন্তা করে অ্যান্সার করতে হবে, এরকম কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে আর কি। আচ্ছা বলো, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এই স্লাইড থেকে আজকে যেগুলো বললাম কোনো কোশ্চেন আছে?
কি নাই